আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে বলছেন জাহিদ। জানাবো 25-30 মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যায় বললেন শেখ হাসিনা। জানাবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত, ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয়। এবং সর্বশেষ জানাবো স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম ব্যাপারী গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে বলছেন জাহিদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। জাহিদ হোসেন বলেন, সাক্ষাতে পাকিস্তানের হাই কমিশনার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। এই সময় বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় যান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। 25-30 মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যায় বললেন শেখ হাসিনা। চিন্ময় দাসের গ্রেপ্তারিতে আগেই মুখ খুলেছিলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শাসনালে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্ময় দাসের গ্রেপ্তারিতে আগেই মুখ খুলেছিলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শোনালেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করেন তিনি। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির গির্জা হামলার ঘটনার জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমেরিকার একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন শেখ হাসিনা। তাতেই ইউনূস সরকারকে ভয়ানক আক্রমণ করেন তিনি। হাসিনার বক্তব্য, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। আসল কথা হলো সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছেন। ওরাই মূল চক্রীয়। এই প্রসঙ্গে দেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন শেখ হাসিনা। তার কথায় লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, এভাবে মৃত্যু ঘটে চললে এই সরকার টিকবে না। অতি সম্প্রতি গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে ফের তার প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সেই অবহেই তারেকের নাম ছিলেন হাসিনা। ছাত্র জনতা আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে পালিয়ে আসেন হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, নির্বিচারে যখন মানুষকে হত্যা করা হচ্ছিল, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেক মারা যেতেন। আমি সেটা চাইনি। হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার ছক ছিল হাসিনার কথা। 25-30 মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যায় আমি। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্য, শিক্ষক পুলিশ সকলকে ধরে ধরে মারা হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে। দেশে গির্জা মন্দিরে হামলা চালানো হয়েছে। কেন বাংলাদেশের সংখ্যালঘুদের এইভাবে নিশানা করা হচ্ছে? তবে শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন, সেই সময় তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শ্বেতপত্র প্রকাশ করে তারা অভিযোগ করেছে যে ক্ষমতায় থাকাকালীন ভারত সহ বিভিন্ন দেশে হাসিনা সরকার 1,80,000 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় পাচার করেছে। ভারতের পাশাপাশি আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও টাকা পাচার হয় বলে দাবি করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত, ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয়। জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এক দল থেকে আরেক দল ডিগবাজির পথ বন্ধের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেখানে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে ওই দলের অন্তত 3 বছর সদস্য পদ থাকার বাধ্যতাগত আরোপের প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুপারিশেও থাকতে হবে। সেজন্য সংবিধানের অনুচ্ছেদ 66 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও এর 12 ধারা সংশোধনীর সুপারিশ করার পরিকল্পনা রয়েছে এই কমিশনের। এই বিধান সুযুক্ত হলে নির্বাচন এক দলের মনোনয়ন না পেয়ে আরেক দল যোগ দিয়েছে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হবে। এতে মনোনয়ন কেনাবেচার টাকায় খেলাও কমবে। কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব তথ্য আরো জানা গেছে, নির্বাচন হেলেই দল ভাঙা গড়ার খেলা শুরু হয়। এজন্য চলে টাকার খেলাও। এই খেলায় যুক্ত হন রাজনৈতিক, সরকারি আমলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ওপেন সিক্রেট ছিল। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগের যোগ দিয়ে চালকাঠি
ষোলোটি এক আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর বীরুত্তম। ওই নির্বাচনে তিনি জয়ী হন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্যদের এই ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থা অন্তত 15 থেকে 16টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে ওইসব বিষয়ের উপর মতামত নিচ্ছে। এসব বিষয়ে অন্যতম হচ্ছে নির্বাচনের অটো পাস বন্ধ করা। বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো মান নির্ধারণ করা নেই। 2020 সালের মধ্যে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত ঢাকা 10 আসনে উপনির্বাচনে মাত্র 5% ভোট পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন মাত্র 15,955 ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটের অংশবিহীন এমন নির্বাচন বন্ধের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে। ওই হার 50% হবে নাকি আরো কম হবে তা চূড়ান্ত হয়নি। অন্যান্য বিবেচনাধীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নির্বাচন এবং প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, পোস্টাল ব্যালট কার্যকর করা এবং সংসদীয় নারী আসনের সংখ্যা বাড়ানো ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা। আরো রয়েছে যেন রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চা, প্রার্থী, রাজনৈতিক দল, ভোটার, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যদের নির্বাচনী অপরাধের সাজা সুনির্দিষ্ট করা, নির্বাচনী ব্যয় রিটার্ন এডিট করা, হলফনামার তথ্য যাচাই করা, নির্বাচনী অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থাপনা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, নির্বাচনী মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়া, ইসির ভূমিকা, স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিধিবিধান সংস্কার করা। জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আমরা অনেক বিষয়ে সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, তবে কোনো বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যেসব বিষয় আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে দলের 3 বছর সদস্যপদ থাকা, না ভোট যুক্ত করা, সংসদের উচ্চ কক্ষের প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে। এর প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আমাদের সংলাপে যেসব মতামত আসছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হবে। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর রাষ্ট্র সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জানা গেছে এই কমিশন গঠনের পর থেকে এই পর্যন্ত অন্তত 30টি বৈঠক করেছে। এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাংবাদিক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি, পর্যবেক্ষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠক রয়েছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন ও 4 কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্যরা। নির্বাচন আইন বিশেষজ্ঞ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশনের। চলতি মাসে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 1/11 এর পর নির্বাচন ব্যবস্থা সবচেয়ে বড় পরিবর্তন আসে ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইন ও বিধিমালায় ব্যাপক সংশোধন এনেছিল। ওই আইনে 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংস্কারের অনেক কিছুই বাদ দিয়ে আরপিও পাশ করে। সর্বশেষ কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন অনিয়ম বা ক্ষমতা প্রভাব বিস্তারের কারণে যেসব সময় নির্বাচন বাতিল ইসির যে ক্ষমতা আরপিওর 91 ধারায় চল বা বাতিলের সুপারিশ করেছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বাদ পড়া ওইসব বিধান আরো ফিরিয়ে আনতে চায়। আরো জানা গেছে, সংবিধানের 118 থেকে 126 ধারা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, সেখানেও কিছু সংস্কার সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সংবিধানের 126 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে সহায়তা করার সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য অংশে সংশোধনী প্রস্তাব করা হবে। সেখানে নির্বাহী বিভাগ কি সহায়তা করবে তা সুনির্দিষ্ট করার প্রস্তাব করার বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া একজন পরপর 2বার বেশি প্রধানমন্ত্রী পদে যাতে থাকতে না পারে সে বিষয়ে সুপারিশ আসতে পারে। জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনে সংশোধনী সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ওই আইনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের যুক্তের প্রস্তাব করা হতে পারে। প্রবাসীদের ভোটার করা এবং তাদের ভোট প্রয়োগের সুযোগ দেওয়ার উপর জোর দিচ্ছে এই কমিশন। এক্ষেত্রে পোস্টাল ব্যাটলের উপর জোর দেওয়া হচ্ছে। বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, ভোট গ্রহণে নিয়োজিত ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক সহ জরুরি পেশার মানুষের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের একাধিক সদস্য জানা, নির্বাচনের না ভোটের বিধান চালু হলে নির্বাচনে স্বয়ংক্রিয়ভাবে ভোটার অংশগ্রহণ বাড়বে। এই বিষয়টি মাথায় রেখে এই বিধান চালুর ক্ষেত্রে সদস্যরা নীতিগত একমাত্র হয়েছেন না ভোট চালু হলে একক প্রার্থী হিসেবে জয়ী হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে, কারণ এই প্রার্থীর চেয়ে না ভোট বেশি পড়লে সেখানে আবারও নির্বাচন হবে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয় ব্যক্তির প্রার্থী দেওয়ার প্রবণতা বাড়বে। আওয়ামী লীগ যেভাবে ইচ্ছামতো বিভিন্ন ব্যক্তিদের নির্বাচনে ব্যর্থ করে জয়ী করে এনেছে, সেই সুযোগ বন্ধ হবে। স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম ব্যাপারী গ্রেপ্তার। বগুড়ার ধুনটে এক রিকশা চালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মামলায় দুলাল হোসেন নামে এক আদম ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশ সোমবার রাত ধনুট থানায় মামলা রেকর্ড ও উপজেলা
চিকাশি ইউনিয়ন মোহনপুর বাজার এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে ওসি সাইদুর রহমান জানান, শীঘ্রই ঢাকায় বসবাসকারী ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে। পুলিশ এজাহারের সূত্র স্থানীয়রা জানান, পেশায় আদম ব্যাপারী দুলাল হোসেনের ধুনট উপজেলা চিকাশি ইউনিয়নের মোহনপুর গ্রামের তৌফিজ উদ্দিন আকন্দের ছেলে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার কালেপাড়ার ইউনিয়ন আরকাটিয়া আশ্রয়ের পল্লীর এক রিকশা চালকের স্ত্রী। দুলাল হোসেন ওই রিকশা চালককে কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেন ও তার বাড়িতে যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে তার সঙ্গে রিকশা চালকের পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। দুলাল হোসেন কাগজপত্র তৈরির নামে কৌশলে রিকশা চালককে ঢাকায় পাঠিয়ে দেন। এই সুযোগে তিনি গত 24 নভেম্বর রাত 10:30টার দিকে আরকাটিয়া আশ্রয়ন পল্লীতে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে দুলাল হোসেনের চাকুর মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করেন। এক পর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এই সময় দুলাল হোসেন কৌশলে সটকে পড়েন। গৃহবধূ গত 26 নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রেকর্ড করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় আদালতের আদেশ ও ধুনট থানায় পৌঁছে এরপর পুলিশ উপজেলার চিকাশি ইউনিয়ন মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি দুলাল হোসেনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে ওসি সাইদুর রহমান জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।